প্রিয় ছাত্রীরা, আজকে আমি তোমাদের রসায়ন বিষয়টি অধ্যয়ন করাবো। তো রসায়নের ফার্স্ট ইউনিট আমাদের চারপাশের পদার্থ, এই চ্যাপ্টারটি তোমাদের আজকে পড়াবো। তো এই চ্যাপ্টারের অর্ধেক কঠিন পদার্থের কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা এগুলি গত ক্লাসে তোমাদের পড়িয়েছি। আজকে তোমাদের মধ্যভাগ থেকে পড়াবো। মধ্যভাগে প্রথমেই দেখবে ঊর্ধ্বপাতন। এটা পরীক্ষায় প্রায় সময় আসে। ঊর্ধ্বপাতন হলো, দেখবে কঠিন পদার্থ তরলে রূপান্তরিত না হয়ে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরকে বলা হয় ঊর্ধ্বপাতন। আমি আবার বলছি, কঠিন পদার্থ তরলে রূপান্তরিত না হয়ে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরকে বলা হয় ঊর্ধ্বপাতন। তো ঊর্ধ্বপাতন ব্যাপারটা কি? কিছু কিছু জিনিস আছে, যেমন ধরো কর্পূর। তোমরা বাড়িতে কর্পূর দিয়ে অনেক সময় আমরা পূজার কাজে ব্যবহার করি। তারপরে কর্পূর একটি জীবাণুনাশক, ব্যাকটেরিয়া নাশক। কর্পূর দেখবে তুমি যদি বোতলে মুখ খুলে রেখে দাও, 2-1 দিন বাদে আর পাবে না। মানে এটি সরাসরি তোমার গ্যাসীয় অবস্থায় চলে যায়, তরল অবস্থায় না আসে। তারপর ধরো ন্যাপথালিন, কাপড়ে যে ন্যাপথালিন ব্যবহার করো তোমরা, সেই ন্যাপথালিন গুটিগুলি কাপড়ে দীর্ঘদিন পর দেখা যায় আর গুটিগুলি নেই। মানে এগুলি সরাসরি কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় না পরিবর্তিত হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় চলে যায়। তো এই ঘটনাগুলিকে বলে ঊর্ধ্বপাতন। এইবার দেখো, তরলে রূপান্তরিত না হয়ে গ্যাসীয় থেকে সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরকে আমরা বলি অধঃক্ষেপণ। আগেরটা ছিল ঊর্ধ্বপাতন, এখন হলো অধঃক্ষেপণ। তো অধঃক্ষেপণ ব্যাপারটা কি? যে তরলে রূপান্তরিত না হয়ে গ্যাসীয় অবস্থা থেকে যদি সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরিত হয় তাকে বলে অধঃক্ষেপণ। মানে ঊর্ধ্বপাতন আর অধঃক্ষেপণ পুরোপুরি দুটি বিপরীত ব্যাপার। ঊর্ধ্বপাতনে কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় যায়, আর অধঃক্ষেপণে গ্যাসীয় অবস্থা থেকে সরাসরি কঠিন অবস্থায় যায়। তো আমি তোমাদের বোর্ডে পরে দেখাবো ঊর্ধ্বপাতনের ব্যাপারটি। এখন দেখো, এই চ্যাপ্টারে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো চাপ। তো চাপের সংজ্ঞা হলো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলি চাপ। আমরা ছোট ক্লাসেও পড়েছি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। চাপের একক হলো প্যাসকাল। ঠিক আছে, মনে রাখবে চাপের একক পাস্কাল। এটা প্রায় সময় পরীক্ষা আসে, চাপের একক কি। এখন বায়ুচাপ কাকে বলে, এটা নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করে। প্রায় সময় বইয়ে দেখবে 1 atm লেখা থাকে, মানে চাপের একক। চাপ ব্যাপারটা হলো, চাপের একক হলো সমুদ্র পৃষ্ঠে, তোমরা অনেকে সমুদ্রে বেড়াতে গিয়েছ, সমুদ্র পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ হলো 1 atmosphere, 1 atm। একে বলে স্বাভাবিক বায়ুচাপ। মানে সমুদ্র পৃষ্ঠে জলের উপর যে চাপ থাকে সেটাই হলো 1 atmosphere চাপ। এখন দেখো, এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাষ্পায়ন। তোমরা দেখেছো শীতের দিনে তোমাদের বাড়ির আশপাশে যদি পুকুর থাকে, ছোট নালা নর্দমা থাকে, এগুলি দেখবে শীতের দিনে একদম শুকিয়ে যায়। আবার বর্ষার দিনে এগুলি ফুলে ফেঁপে ওঠে। যেমন এখন বর্ষাকাল, এখন দেখবে এগুলি জলে ভর্তি। তো শীতের দিনে এই জল কোথায় যায়? কিছুটা মাটির নিচে অ্যাবজর্ব হয়ে যায়, শোষিত হয়ে যায়, আর বাকিটা রৌদ্রের তাপে এগুলি বাষ্পীভূত হয়ে চলে যায়। তো এই যে সরাসরি নিজে থেকেই যে জলটা শুকিয়ে যায়, এটাকে আমরা বলি বাষ্পায়ন। ঠিক আছে, তো বাষ্পায়নের উদাহরণ হলো, তোমরা দেখবে যে আমরা কি করি, রৌদ্রে ভিজা কাপড় দিই, তাড়াতাড়ি শুকিয়ে যায়। কারণ কি, এখানে আমরা বাইরে থেকে তাপ দেই না, এটা সূর্যের তাপেই কাপড়টা শুকায়। মানে জলটা, ভেজা জলটা বাষ্পীভূত হয়ে কাপড়টা শুকিয়ে যায়। ঠিক আছে, তো এই ব্যাপারটা যে বাষ্পায়ন, সেটা হলো তরল পদার্থের কেবলমাত্র উপরিতল থেকে, উপরিতলে থাকা জলকণাগুলি
তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়। এই জলের উপরিতল থেকে যে বাষ্পে পরিণত হয় সেটাকেই আমরা বলি বাষ্পায়ন। ঠিক আছে, তো তোমরা খেয়াল রাখবে যে স্ফুটনাঙ্কের নিচে যে কোনো উষ্ণতায় তরলের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলে বাষ্পায়ন। এটা হলো বাষ্পায়নের সংজ্ঞা বা ডেফিনেশন, যে স্ফুটনাঙ্কের নিচে যে কোনো উষ্ণতায় তরলের বাষ্পে পরিণত হওয়াকে বলি আমরা বাষ্পায়ন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো এই চ্যাপ্টারে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরো এই যে বাষ্পায়ন তোমাদের বললাম, যে বাষ্পায়ন কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো বাষ্পায়নের হার বৃদ্ধি পায় নিম্নলিখিত বিষয়গুলির উপর। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে বাষ্পায়নের হার কী কী বিষয়ের উপর নির্ভর করে। তো বাষ্পায়নের হার নির্ভর করে উষ্ণতা বৃদ্ধির উপর, উষ্ণতা হ্রাস, আর্দ্রতা হ্রাস পেলে, আর বাতাসের গতিবেগ বাড়লে। উষ্ণতা বৃদ্ধি পেলে, আর্দ্রতা হ্রাস পেলে, আর বাতাসের গতিবেগ বৃদ্ধি পেলে। তো তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, 1 নম্বর দেখো, রৌদ্র কিরণোজ্জ্বল দিনের শেষে মানুষ বাড়ির ছাদে জল ছিটিয়ে দেয় কেন? এটা হলো 1 নম্বর প্রশ্ন। তো কেন ছিটিয়ে দেয়? যে ছাদটা গরম হয়ে থাকে, তো জল দিলে সেই জলটা বাষ্পীভূত হয়ে উপরের দিকে চলে যায়। গ্রীষ্মকালে আমরা সুতির কাপড় পরিধান করি কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ গ্রীষ্মকালে আমাদের শরীর ঘামে, তোমরা তো নিজেরাই জানো। ঘামলে সুতির কাপড় ভালো শোষক পদার্থ, সেটা আমাদের ঘামটা শোষণ করে নিয়ে এরপরে সে বাষ্পায়ন পদ্ধতিতে জলটাকে ছেড়ে দেয়। ফলে সুতির কাপড় পরলে আমাদের আরাম বোধ হয়, মানে আমাদের শরীর থেকে লিনতাপ নিয়ে জল বাষ্পীভূত হয়। তো লিনতাপ নেওয়ার ফলে আমাদের শরীর ঠান্ডা হয়। তারপরে দেখো, বরফ শীতল জলপূর্ণ একটা গ্লাসে বাইরের দিকে জলবিন্দু জমে কেন? এটার কারণ হলো, আমরা একটা গ্লাস নিয়ে যদি বরফ রাখি, কিছুক্ষণ পরে দেখবে যে গ্লাসের বাইরের দিকে বাতাসের জলকণাগুলি জমে গেছে, জমে জলবিন্দুতে পরিণত হয়েছে। এটার কারণ কি? ওই যে বাষ্পীয় অবস্থায় ছিল জলীয় বাষ্প বাতাসে, সেটা লিনতাপ ছেড়ে কী করেছে? ঠান্ডা হয়ে তোমার জলবিন্দুতে পরিণত হয়েছে। তারপরে দেখবে গ্রীষ্মকালে অনেকের বাড়িতেই মাটির কলসি থাকে, মাটির কলসির জলও ঠান্ডা থাকে। কারণ কি? কারণ মাটির কলসির মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে জল বেরিয়ে আসে এবং সেগুলি বাষ্পীভূত হয়, নিজে নিজেই বাষ্পায়ন হয়। তো বাষ্পায়ন হওয়ার ফলে এটি জলের ভিতরের কলসির ভেতরের জল থেকে কি করে? তারা ঋণতাপ নেয়, ফলে ভিতরের জলটা ঠান্ডা হয়। দেখবে গরম দিনে ভিতরেরগুলি করলে আমাদের খুব ঠান্ডা লাগে, জলটা খুব ভালো লাগে। তারপরে তোমরা যে হাতে নেল পালিশ দাও, এই নেল পালিশের যে রিমুভারটা, সেটা যদি তুমি হাতের তালুতে নাও বা এসিটন নাও বা পেট্রোল নাও, তাহলে দেখবে ঠান্ডা বোধ হয়। কারণ কি? ওই আমাদের হাত থেকে লিনতাপ নিয়ে সেটা ঠান্ডা হয়। তাহলে আরেকটা প্রশ্ন আসতে পারে, লিনতাপ কি? তো লিনতাপ হলো লুকানো তাপ, মানে যে তাপটা বাইরে থেকে দিতে হয় না, সে ওই যেখান থেকে বাষ্পীভূত হয় সেখান থেকেই নেয় এবং ওই জায়গাটাকে ঠান্ডা করে। ঠিক আছে, এবার তোমাদের আমি বোর্ডে কিছু জিনিস দেখাচ্ছি। দেখো এই যে প্রথম দেখো ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন জিনিসটা কি? দেখো এখানে একটা উল্টানো ফানেল আছে, দেখেছো? এই যে উল্টানো ফানেলটা, এটাতে দেখো লেখা আছে তুলোর ছিপি, মানে তুলো দিয়ে উপরে মুখটা বন্ধ করেছি, উল্টানো ফানেল। তারপরে এখানে তোমার কঠিনীভূত অ্যামোনিয়াম ক্লোরাইড জমা হয়েছে, আর নিচে প্রথমে আমরা সলিড বা কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়েছিলাম এই জায়গাতে। ঠিক আছে, তাই নিচে থেকে আমরা হিট দিয়েছি, হিট দেওয়ার ফলে এটা বাষ্পীভূত হয়ে উপরে উঠেছে এবং ঠান্ডা হয়ে ওইটার গায়ে জমা হয়েছে। ঠিক আছে, তো কঠিন পদার্থের এই যে তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি যে বাষ্পে পরিণত হলো, সেটাই হলো ঊর্ধ্বপাতন। এই যে প্রক্রিয়াটা তোমাদের এখানে দেখিয়েছি। ঠিক আছে, এবার দেখো আমি ওই যে তোমার
চাপের সংজ্ঞা, তারপরে বাষ্পায়নের সংজ্ঞা, তারপরে স্ফুটনাঙ্কের সংজ্ঞা, এগুলি তোমার বোর্ডে দিয়েছি দেখো। এবার দেখো পিছনে আমি দিয়েছি তোমাদের জন্য কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে দেখো, যে বাষ্পায়নের হার কী কী বিষয়ের উপর নির্ভর করে। যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে বাষ্পায়ন বাড়ে, মানে কি বড় পুকুর হলে তাড়াতাড়ি বাষ্পীভূত হবে, ছোট পুকুর হলে আস্তে বাষ্পীভূত হবে, কারণ কি উপরের তলের ক্ষেত্রফল বেশি কম থাকে। ভিজা কাপড় আমরা ছড়িয়ে দিলে তাড়াতাড়ি শুকায়, কারণ কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ে। উষ্ণতা বাড়লে তাড়াতাড়ি শুকায়, যেমন গ্রীষ্মকালে পুকুরের জল টল শুকিয়ে যায়, আমাদের জামা কাপড়ও তাড়াতাড়ি শুকায়। আর্দ্রতা হ্রাস পেলে, মানে বাতাসটা যদি শুষ্ক থাকে তাহলে তাড়াতাড়ি কাপড় শুকায়। আর হলো বাতাসের গতিবেগ, সমুদ্রের পাড়ে দেখবে রৌদ্র কম থাকলেও যদি আমরা কাপড় ছড়িয়ে দিই, এখানে হাওয়ার একটা গতিবেগ থাকে, তাড়াতাড়ি শুকিয়ে যায়। ঠিক আছে। আর কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দিয়েছি দেখো। এই যে রৌদ্র কিরণোজ্জ্বল দিনের শেষে মানুষের বাড়ির ছাদে জল ছিটিয়ে দেয় কেন, গ্রীষ্মকালে সুতির কাপড় পরিধান করি কেন, এগুলি আমি উত্তরগুলি একটু আগে বলেছি। তারপরে ওই বরফ শীতল গ্লাসের বাইরে জলবিন্দু জমে কেন, গ্রীষ্মকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন, আমাদের হাতুড়তলিতে তালিতে এসিটোন বা তোমাদের ওই যে তোমাদের নেল পালিশ রিমুভার সেটা রাখলে বা পেট্রোল রাখলে ঠান্ডা বোধ হয় কেন, আর লিনোতাপ কী, এগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো বইয়ে তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি দেখো। এই দেখো দেখো আমি দেখাচ্ছি, প্রথম জায়গাগুলিতে পড়িয়ে ফেলেছি তোমাদের। এবার যেখান থেকে পড়াচ্ছি সেটা হলো এই যে দেখো লিনতাপ বা লুকানো তাপ। তো লুকানো তাপটা হলো তোমার কি দেখো, এখানে বরফ বসিয়েছি, বরফের মধ্যে একটা থার্মোমিটার রাখানো আছে, হ্যাঁ, কাঁচদণ্ড দিয়ে নাড়াচ্ছি, নিচে একটা বার্নার দিয়েছি যাতে উত্তপ্ত হয়। ঠিক আছে। তো যখন এটা বরফটা জলে পরিণত হয় তখন দেখবে থার্মোমিটারের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, মানে কি এটা হলো লিনতাপ বা লুকানো তাপ। তারপরে দেখো বাষ্পায়ন দেখিয়েছি দেখো, এই যে বাষ্পায়নের সঠিক চিত্রটা দেখো এরকম দেখতে পেয়েছো। এই যে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল, নিচে তাপ দিয়েছি, অ্যামোনিয়াম ক্লোরাইড সরাসরি তরলে পরিণত না হয়ে গ্যাসে পরিণত হয়ে উপর দিকে উঠেছে, তুলা দেওয়া আছে যেতে পারেনি, এখানেই ঠান্ডা হয়ে আবার কঠিন পদার্থে পরিণত হয়েছে। আর তরলের পদার্থের তিনটি অবস্থা দেখো আমি দেখিয়েছি। এই যে কঠিন থেকে তরলে হয়, এই প্রসেসটাকে আমরা বলি গলন। আর তরল থেকে যখন কঠিন হয় সেটাকে বলি কঠিনীভবন। তরল থেকে যখন গ্যাস তোমার গ্যাস থেকে যখন তরল হয় তখন আমরা বলি ঘনীভবন। আর তরল থেকে যখন গ্যাস হয় তখন আমরা বলি বাষ্পীভবন। ঠিক আছে। আবার দেখো কঠিন থেকে গ্যাস হতে পারে কীভাবে, ঊর্ধ্বপাতনের সাহায্যে, গ্যাস থেকে তো কঠিন হতে পারে অধঃক্ষেপণের সাহায্যে। তো এই হলো চ্যাপ্টারের মোটামুটি শেষ ভাগ। আগামী দিন এই প্রশ্নগুলি তোমরা করে আনবে, লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আর বাকিটা তোমাদের আমি পরবর্তী ক্লাসে তোমরা বলবে তোমাদের কোনো সমস্যা থাকলে। এই বলে আজকের মতো ক্লাসটা শেষ করছি। তোমরা ভিডিওতে দেখো, দেখে কোনো প্রশ্ন থাকলে আমি আছি আরও 40 মিনিট, তোমরা বলবে কোনো অসুবিধা থাকলে। ঠিক আছে, ধন্যবাদ।